ভুলে গেছি আমার এই মুহূর্তে আমার মনে নাই, বাট হচ্ছে গেল আপনি আপনার বাড়ি থানা যদি আপনি ভুলে যান এই ধরনের রং ইনফরমেশন আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে থানা। আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না। বিএনপির জাতি গায়ে দিয়ে কোন এক মন্দিরে হামলা করতে গেছিল, সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে। পরে দেখা গেল যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে, সে মূলত আওয়ামী লীগের লোক। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, তো হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে, সেটা হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার একদিন আগে অগস্টের 4 তারিখ, 5 তারিখ তো স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। 4 তারিখ রাজপথের অবস্থা কি ছিল এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমার সাথে একজন ভাই আছেন, উনি হচ্ছেন যে পিজি হাসপাতালের ডাক্তার, তবে উনার নামটা উনি ছদ্মনাম ব্যবহার করেছেন, সেটা হচ্ছে আর্মচেয়ার ফিলোসফার। এখন উনার সঙ্গে আমরা কথা বলবো, কারণ উনার সঙ্গে কথা বলার কারণ হচ্ছে উনি ওই দিন ওখানে উপস্থিত ছিলেন এবং উনার অনেক কলিগ বা আরো অনেকের থেকে উনি ওই যে পিজি হাসপাতালে সেদিন কি হয়েছিল, বিশেষ করে সকালবেলা দুপুরের আগে, এটা উনি বর্ণনা করবেন। এবং আমরা আজকে মেবি আরটিভিতে মেবি একটা প্রতিবেদনও দেখেছি এই ঘটনা নিয়ে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এক দফা দাবিতে শাহবাগে জড়ো হচ্ছিলেন শিক্ষার্থীরা। সে সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন সংলগ্ন চত্বরের ভেতর থেকে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে। জানা যায়, হামলাকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বটতলা চত্বরে প্রবেশ করলে ছাদ থেকে অনবরত ইটপাটকেল ছোড়ার ছবিও হাতে এসেছে দেশ টিভির। সংঘর্ষের এক পর্যায়ে হাসপাতালের ভেতরে থাকা গাড়িতে আগুনও ধরিয়ে দেয় তারা। তো আরো বিস্তারিত আমরা এই যে ভাইয়ের কাছে শুনবো। তো ফিলোসফার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাইতেছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। তো ভাই, আপনি তো সেদিন শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নেমেছিলেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম ওইখানে। আপনি ছিলেন তো আপনি ওখানে কেন গিয়েছিলেন, মানে পিজি হাসপাতালে কেন গিয়েছিলেন? আমি পিজি হাসপাতালে গেছিলাম কারণ আমি এই আন্দোলনে সব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইনভলভ ছিলাম। তারপর 3 তারিখে আমি শহীদ মিনারে গেছিলাম ওই যে ডাক্তারদের সাথে আন্দোলন করতে। তারপর 2 তারিখে, তারপর 3 তারিখ রাতে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছি, ওই যে আন্দোলন সমন্বয়নকারী যারা ছিল তারা আমাদেরকে ডাক দিছে যে যারা যারা পারেন ওই যে শাহবাগে আপনার জড়ো হইতে বলছেন, মানে শাহবাগে একটা আন্দোলন হবে, জড়ো হইতে বলছিল। তো তাদের ইশারায় মূলত আমি সেদিন শাহবাগ পিজি হাসপাতালে গেছিলাম। এখন ওরা হয়তো শহীদ মিনারের কথা মিন করছিল, কিন্তু ওরা শহীদ মিনার স্পেসিফিক্যালি বলেনি, তারা জাস্ট শাহবাগ বলছিল। তাই এটা একটা কনফিউশন ক্রিয়েট করছিল। কেউ কেউ শহীদ মিনারে গেছে, বেশিরভাগই শহীদ মিনারে গেছে, কিন্তু আমার মতো কেউ কেউ আবার ওই যে পিজি হাসপাতালের ওইখানে চলে গেছে, বুঝছেন। সো এই জন্য আমি এবং কয়েকজন ছাত্ররা ওইখানে দেখলাম যে আমরা পিজি হাসপাতালে চলে আসছি। তো মূলত এই কারণে সেদিন পিজি হাসপাতালে যাওয়া। আপনি সেই দিন ওখান থেকে মেবি খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে হয়েছিল, কারণ আপনার উপর হামলা করা হয়েছিল, আপনার হাত ইত্যাদি কেটে গিয়েছে ছাত্রলীগের হামলায়। এরপর আপনি আমাকে ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন যে আমি যাতে ফেসবুকে তাড়াতাড়ি স্ট্যাটাস দিই যে পিজি হাসপাতাল ছাত্রলীগ হামলা করছে এবং যাদেরকে স্টুডেন্ট যাদেরকে পাচ্ছে তাদেরকে হামলা করছে। তো এটা একটু বিস্তারিত বলেন, মানে কিভাবে আপনার উপর হামলা করলো বা আপনি কি দেখেছেন? আচ্ছা দেখেন, ওই অগাস্ট 4 তারিখের মধ্যে পুলিশ কিন্তু অনেকটা মনে করেন যে লাইনে এসে গেছে। পুলিশ খুব একটা হামলা করতেছিল না, তাই আমার মনে করেন যে আমি ওইভাবে সতর্কতা নেই, মানে ওইভাবে আমি সতর্ক ছিলাম না। কিন্তু আওয়ামী লীগ সেদিন আপনার ছাত্রলীগদেরকে রাস্তায় নামাই দিছিল এবং ছাত্রলীগ একটা মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কারণ তারা হয়তো কোনোভাবে কল্পনা করে নেই যে পরের দিনই তাদের পরাজয় হবে এবং তাদের নেত্রী তাদেরকে ফেলে রেখে চলে যাবে। যাই হোক, তাই আমি হইতেছি যে উত্তরা থেকে সেদিন শাহবাগ পর্যন্ত গেলাম।
কোনো সমস্যা হয় নাই, কারণ পুলিশ সেদিন অনেক ভদ্র ছিল, কিছু ঝামেলা করে নাই, গেলাম। তারপর ওইখানে আমি আন্দোলন শুরু হওয়ার কথা ছিল 11টার সময়। তারপর কিন্তু আমি ওখানে পৌঁছাইছি হইতেছে আপনার 10:30টায়। 10:30টার মধ্যে পৌঁছে গেছি এবং আমি অপেক্ষা করতেছিলাম আন্দোলন শুরু হওয়ার জন্য। এবং দেখলাম যে কয়েকজন ছাত্র ওইখানে ছিল। ছাত্ররা তখন সংখ্যায় কম ছিল, কারণ মাত্র 10:30 বাজতেছিল, আন্দোলনের টাইম হয় নাই। এবং আন্দোলনটা মূলত শহীদ মিনার থেকে শুরু হয়ে আপনার পিজি হাসপাতাল পর্যন্ত আসার কথা ছিল। ওইখানে আমি অপেক্ষা করতেছিলাম। তারপর ও দেখলাম যে বিভিন্ন টিভি চ্যানেলরা ওইখানে অবস্থান নিতেছে, কিন্তু একটা ঝামেলা ছিল কি, আমরা ওই দিন ছাত্রলীগ হেলমেট পরে আসেনি, বুঝছেন না? এখন হেলমেট পরে আসেনি, তো এখন হেলমেট না পরলে আপনার ছাত্রলীগ ভার্সেস স্টুডেন্টকে কিভাবে চিনবেন, বা ছাত্রলীগ বা যে স্টুডেন্টদের সমর্থনকারী কিভাবে চিনবেন, চেনার উপায় নেই। তখন আমরা দেখলাম যে একজন লোক আরেকজন লোকের লাঠি নিয়ে দৌড়ানি দিতেছে, একটা বয়স্ক টাইপের লোক, মানে মিডল এজ, সে একজন ছাত্রকে দৌড়ানি দিতেছে। তখন বুঝলাম যে এটা কেন হইতেছে, কে ছাত্রলীগ কে স্টুডেন্ট, এটা আমাদের মধ্যে কনফিউশন ছিল। ঠিক আছে, তখনই হ্যাঁ দেখলাম যে রাস্তায় একটা লাঠি পড়ে আছে, বুঝছেন? তখন লাঠিটা আমি হাত দিয়ে খালি উঠাইছি, ঠিক আছে, কারণ ওই যে যারা সমন্বয়নকারী তারা ইউটিউব ভিডিওতে বলছো যে আপনারা একটা লাঠি আর পতাকা নিয়ে আসবেন। তখন বললাম যে আচ্ছা ভালো, ফ্রিতে একটা লাঠি পেয়ে গেলাম। লাঠিটা উঠাইছি, তখনই আমাকে সারাউন্ড করে ফেলাইলো কয়েকজন। তখন বললো যে এই আপনার হাতে লাঠি কেন? তখন আমি ভাবছি যে এরা বোধহয় ছাত্র। তখন আমি করছি কি যে লাঠিটা হাত থেকে ফেলে দিলাম। তখন বললাম যে ভাইয়া ভুল বুঝবেন না, আমি আসলে আন্দোলনকারীদের মধ্যে একজন, আমি ছাত্রদেরকে সঙ্গ দিতে আসছি। ঠিক তখনই আমার মাথার বাম সাইডে একটা বাড়ি লাগলো, এবং আমি বুঝি না যে লাঠি দিয়ে মারছে নাকি হাত দিয়ে মারছে। তারপর আমি জাস্ট দৌড় দেওয়া শুরু করলাম, তখনই তারা আমাকে মনে করেন যে লাঠি দিয়ে মানে আমার পিছনে লাঠি নিয়ে দৌড়াইতেছিল। তারপর বারবার আমার মাথা টার্গেট করতেছিল, বাট যেহেতু আমি দৌড়াইতেছিলাম ওইভাবে টার্গেট করতে পারতেছিল না। কিন্তু দৌড়ানোর একটা পর্যায়ে আমি যখন রাস্তা ক্রস করতেছিলাম, তখন আমার হাতটা ওই যে রাস্তার মাঝখানে যে রেলিং থাকে না, ওইখানে আটকে গেছিল। তখন ওই আটকানো অবস্থায় আমার হাতে এবং মাথায় বাড়ি দিচ্ছে, কিন্তু সৌভাগ্যজনক ভাবে আমার মুখের সামনে বাড়ি লাগছে, মানে থুতনিতে চিনের মধ্যে বাড়ি লাগছে এবং এলবোতে বাড়ি লাগছে। এই জন্য আমি হাতটা কিছু মুভ করতে পারতেছিলাম না, বাট আমার মাথার পিছনে বাড়ি দিতে পারেনি তারা। কিন্তু তারা বারবার মাথার পিছনে দেওয়ার চেষ্টা করছিল, দিতে পারেনি। যাই হোক, তারপর আমি ওইখান থেকে সামহাও ছুটে পিজি হাসপাতালের ভিতরে ঢুকলাম। আমি ভাবলাম, কারণ আমি হাত মুভ করতে পারতেছিলাম না, ভাবলাম যে পিজি হাসপাতালে আমি হয়তো একটু মেডিকেল অ্যাটেনশন পাবো। কিন্তু দেখলাম যে ওরে সর্বনাশ, ওখানে পিজি হাসপাতালের কয়েকজন ছাত্রলীগ, মনে করেন যে জয় বাংলা শেখ, জয় শেখ হাসিনা, এরকম স্লোগান দিতেছিল। তখন আর ওদের গেট আপ দেখে, হ্যাঁ এখন তখন ওই যে আমি যে দৌড় দিছিলাম ওর মধ্যে আমার চশমা পড়ে গেছে, বুঝছেন? তাই আমি দেখলাম যে কয়েকজন এরকম স্লোগান দিতেছে, তাদের হইতেছে পুরো কি বলবো, শার্ট প্যান্ট পরা, ইন করা, একেবারে ফর্মাল অ্যাটায়ারে। দেখে মনে হলো যে ডাক্তার হবে নিশ্চয়ই, প্রফেসর অথবা মেডিকেল অফিসার, এরকম কিছু হবে। বাট আমি তাদের চেহারা ঠিক মতো দেখতে পাইতেছিলাম না, ঠিক আছে? তারপর তারা এই স্লোগান দিয়েছিল, তখন আমি তো এমনি তো ছাত্রলীগের ধাওয়ানি খাই আমি দৌড় দিছি, তখন তাদের স্লোগান শুনে আমি আবার দৌড় দেওয়ার চেষ্টা করছিলাম। তখন আমার দৌড়ানি দেখে তারাও আমার কে বললো একে ওরে ধর, তারা আমার পিছনে দৌড়ানোর চেষ্টা করলো। আমি তখনই দৌড় দিয়ে অন্য গেট দিয়ে বাইর হইলাম। তখনই দেখলাম যে একটা বাইকওয়ালা আছে, বুঝছেন? তখন ওই বাইকওয়ালা বললো উঠেন তাড়াতাড়ি। মানে আমি বাইকে উঠে একটা নিরাপদ ডিস্টেন্সে চলে গেলাম, এবং আমি ছাত্রদেরকে যারা আমার পরিচিত ছিল তাদেরকে আমি ফোন দিয়ে বললাম যে এখানে পুরো ছাত্রলীগরা হেলমেট পরেনি, আজকে দেখে চেনা যাবে না, এই জন্য একা একা পিজি হাসপাতালে যাবেন না আপনারা। মানে তোমরা পিজি হাসপাতালে একা একা যাবা না, তোমরা হইতেছে যে সাবধানে থাকবে, এটা নিরাপদ না পিজি হাসপাতাল। এটা আমি ওয়ার্নিংটা দিয়ে তারপর আমি বাসায় চলে গেলাম আর কি। এখন ওইখানে হইতেছে যে আমি বুঝলাম যে প্রথমে যারা আমার উপর হামলা করছিল তারা হইতেছে যে ছাত্রলীগ ছিল, এটা আমি বুঝতে পারলাম, কারণ কোনো প্রভোকেশন ছাড়া ছাত্ররা আপনার উপর কোনোদিনও হামলা করবে না, ঠিক আছে? কারণ আমি তো লাঠিটা হাত থেকে ফেলেই দিয়েছিলাম। আর দ্বিতীয়ত আমার সাথে যে কয়েকজন ছাত্র ওইখানে যে পরিচয় হয়েছিল, মনে করেন কয়েকজন ছেলে ওদের সাথে অন দ্য স্পট পরিচয় হয়েছিল, ওদেরকেও দৌড়ানি দিছে, তাই না? তো এখান থেকে বোঝা যায় যে এরা ছাত্রলীগ ছিল।
তারপর ওইখান থেকে তারপর আমি চলে গেলাম। পরে আমার কয়েকজন কলিগ পিজিতে ছিল, বুঝছেন। তখন হুম। তারা আমাকে ফোন দিয়ে কিছু ভিডিও ফুটেজ পাঠাইছে এবং কিছু আমাকে দেখাইছে যে আহ, আহ, বাসে আগুন দিছে এবং ছাত্রলীগরা এই বাসে আগুন দিতেছিল, এবং আন্দোলন সমন্বয়নকারী যারা আছে তারা হইতেছে যে যারা পিজিতে কর্মরত অবস্থায় ছিল, ডাক্তার, নার্স এটসেট্রা, তাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছিল। কিন্তু ছাত্রলীগ একটা অপচেষ্টা করছিল যে বাসে আগুন দিলে মানুষ ভাবে যে ছাত্ররা দিছে, কিন্তু হুম। অলরেডি মানুষ দেখে ফেলছে যে এই আগুন আসলে কারা দিছিল। তারপর এটা হইতেছে কথা। তারপর আমি আপনাকে একটা জিনিস কারেকশন করে দিই, আমি পিজিতে ছিলাম হলো 2022 সালে, কিন্তু তারপর 23 সাল থেকে আমি একটা পরীক্ষা দিচ্ছি, এই জন্য আমি পিজির চাকরিটা মনে করেন যে টেম্পোরারিলি স্থগিত রাখছি, এবং ইনশাল্লাহ আগামী বছর শুরুতে আমি আবার জয়েন করার ইচ্ছা আছে। কিন্তু যেহেতু আমি এই মুহূর্তে পিজিতে কর্মরত অবস্থায় নাই, তাই আমি ওইগুলা ডাক্তারকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না যে তারা আসলে কারা, বুঝছেন। কিন্তু আচ্ছা, আজকে তাদের ড্রেস আজকে আমি আপনাকে একটা নিউজের লিংক পাঠিয়েছিলাম, ওইটা কি আপনি দেখেছেন কিনা জানি না। সেখানেও দেখাচ্ছে যে ওই পিজি হাসপাতালের কিছু ডাক্তার বা এরকম কিছু যারা কর্তব্যরত, তারাও দেখা গেল যে ওখানে দেখাচ্ছে ওই রিপোর্টে যে শিক্ষার্থীদেরকে তারা হামলা করছে, লাঠি নিয়ে ইত্যাদি নিয়ে শিক্ষার্থীদেরকে হামলা করছে পিজি হাসপাতালে যারা কর্মরত চিকিৎসক বলেন বা আরো ইত্যাদি যারা আছে তারা। তো এটা আপনিও সেদিন আমাকে বলেছিলেন। তো এটা আপনি হ্যাঁ, হ্যাঁ, সেদিন কি দেখেছিলেন? আপনি আমাকে বলেছিলেন যে অধ্যাপক সহ অনেকে ছাত্রলীগের স্লোগান দিচ্ছে, জয় বাংলা ইত্যাদি হ্যাঁ, স্লোগান দিচ্ছে। ওখানে ওদের ড্রেস আপ দেখে আমি বুঝছিলাম, বুঝছেন, ছাত্রলীগ একটা টিপিক্যাল ছাত্রলীগ যেরকম ড্রেস আপ করবে, একটা ডাক্তার কিন্তু এরকম ড্রেস আপ করবে না। আর ডাক্তার ওদের ওই লোকগুলা বয়স্ক ছিল, বুঝছেন, টিপিক্যাল ছাত্রলীগের বয়স না, একটু অ্যাডাল্ট টাইপের ছিল, এবং তাদের গেট আপ মনে করেন একবারে প্যান্ট ইন করে, বেল্ট করে, স্যুট টাই পরে, তারপর হাসপাতালের ভিতরে, বুঝছেন না। এখন বাইরে থেকে ছাত্রলীগ আসে, তো হাসপাতালের ভিতরে এভাবে স্লোগান দিবে না। তাই সবকিছু দেখে ওদের বডি ল্যাঙ্গুয়েজ, ওদের বয়স, ওদের ড্রেস আপ দেখে আমি সন্দেহ করছিলাম যে এরা হইতেছে পিজি হাসপাতালের আইতার প্রফেসর অথবা মেডিকেল অফিসার, ডাক্তার হবে নিশ্চিত। তারপর আমি আমার কলিগদের সাথে যে কথা বললাম, তখন আমার কলিগরা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সঠিক ধরতে পারছেন, এখানে ডাক্তাররা আচ্ছা আওয়ামী লীগের পক্ষে মিছিল করছে। আমি একাধিক মানে তখন আমি কনফার্ম হলাম যে হ্যাঁ, ওগুলো আমার সন্দেহই ঠিক ছিল, ওগুলো ডাক্তারই ছিল। আর আপনি যে নিউজ রিপোর্টটা দিলেন ওটা দেখে তো আমি আরো 200% কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ, ওগুলো ঠিকই আপনার ওই যে প্রফেসর আর মেডিকেল অফিসাররা ছিল, বুঝছেন। হুম। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আমরা কিছুক্ষণ পরে মানে দুপুরের দিকে নিউজে দেখেছি যে পিজি হাসপাতালে আগুন। তো এটা তো পরস্পরকে দোষারোপ করেছে। ছাত্রলীগ বলেছে যে শিক্ষার্থীরা দিয়েছে, আর শিক্ষার্থীরা বলেছে ছাত্রলীগ দিয়েছে। তো আপনি যেহেতু ওখানে একসময় কাজ করেছেন বা পিজি হাসপাতালে ডাক্তার ছিলেন, আপনার ওখানে নিশ্চয়ই অনেক কলিগ আছে, তাদের থেকে আপনি কি জেনেছেন আসলে এটা কারা দিয়েছিল আগুনটা? ভাই ওইটা হইতেছে ছাত্রদের মূলত মানে ছাত্ররা বেশি সংখ্যায় বেশি ছিল শহীদ মিনারের দিক থেকে, তারা আস্তে আস্তে পিজিতে আসতেছিল। পিজি হাসপাতাল পুরাটাই আপনার ছাত্রলীগের দখলে ছিল, বুঝছেন। ছাত্রলীগরা মনে করেন হাসপাতালে পুরো প্যাকড ছিল। তাই এটা ছাত্রদের পক্ষে বাসে আগুন দেওয়া এটা খুবই আনলাইকলি যে ছাত্ররা দিবে। কারণ ওই পিজি হাসপাতালটা পুরাটাই ছাত্রলীগের দখলে ছিল, এবং তারা ছাদে দাঁড়ায় ছিল, ছাদ থেকে ঢিল মারতেছিল। এটা আমার কলিগরাই আমাকে জানাইছে যে ছাদে দাঁড়ায় ঢিল ছুটতেছিল। তারপর আমার কলিগরা আমাকে বলছে যে যারা ছাত্রলীগের পক্ষে জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতেছিল, তারাই আপনার ওই বাসের মধ্যে আগুন লাগাইছে, এটা ছাত্ররা লাগায়নি। ছাত্ররা শেষের দিকে পিজিতে ঢুকতে পারছে, এবং আপনার যারা ওই হাসপাতালে কর্মরত অবস্থায় ছিল তাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ভাঙচুর বলেন, ঢিল ছোড়াছুড়ি বলেন, অথবা আপনি বাসে আগুন লাগায় দেওয়ার কথা বলেন, এটা একাধিক চক্ষু সাক্ষীর মাধ্যমে কনফার্ম করা যায় যে এটা ছাত্রলীগ ছাড়া আর কেউ করেনি এই কাজ, বুঝছেন না। এখন রাইট। আর আপনি চিন্তা করেন যে এটা বুঝা গেল, তাহলে ভাই বুঝা গেল। হ্যাঁ, একটা হাসপাতালের বাসের মধ্যে কি ছাত্ররা আগুন লাগাবে? এটা সম্ভব? সেটাই। তার মানে বোঝা গেল যে ছাত্রলীগের কাজই হচ্ছে পুরো আন্দোলনটাকে বিতর্কিত করার জন্য, মানে তারা অকারেন্স করেছে, ভায়োলেন্স করেছে, পরে সেটাকে শিক্ষার্থীদের উপর মানে চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রাইট। তো এখন মনে করেন যে একসময় তো ওই যখন 5ই আগস্টের আগে তো সবকিছু হাসিনার কন্ট্রোলে ছিল, হাসিনার মিডিয়া থেকে শুরু করে সবকিছু হাসিনা যেভাবে চাইতো সেভাবেই নিউজগুলো আসতো। কিন্তু এখন যেহেতু কিছুটা মিডিয়া স্বাধীন, এখন মিডিয়া এগুলো সব প্রকাশ করছে যে
হুম। আসলে এগুলো করেছে ছাত্রলীগ। তো এখান থেকে মানে হুম। আমি এটা বলতে চাচ্ছি আর কি যে আন্দোলন সংগ্রাম আসলে এটা যে কারো করার অধিকার আছে। ছাত্রলীগ হুম। আমি যেটা দেখেছি, বিএনপিও যখন তাদের কোনো দাবি নিয়ে আন্দোলন করতো, তারা উদাহরণস্বরূপ শাহবাগে ডাক দিয়েছে আন্দোলনের অথবা নয়াপল্টনে, ঠিক সেম জায়গায় সেম ভেন্যুতে ছাত্রলীগ তারা অন্য একটা নাম দিয়ে শান্তি মিছিল ইত্যাদি নাম দিয়ে অশান্তি করার জন্য মূলত নেমে পড়তো। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবকিছু। এই ব্যাপারটা আসলে আমার মনে হয় দূর করা দরকার। যেমন এখন আওয়ামী লীগও কিন্তু যদি কোনো আন্দোলন করে, বিএনপি যদি এখানে হুম। বলে যে আমাদেরও ওই একই ভেন্যুতে শান্তি মিছিল হবে, তার মানে এটা শান্তি মিছিল না, এটা মূলত অশান্তির মিছিল। কারণ হচ্ছে দুই পক্ষ যখন একসাথে হবে তখন এখানে মারামারি হবে, এটা নিশ্চিত। ঠিক আছে। হুম। হ্যাঁ, 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 আপনি একেবারে সঠিক বলছেন। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বলছেন এরকম অনেক উস্কানিমূলক কাজ করতো। আর এখন তো মনে করেন যে তারা হয়তো বুঝে নাই যে লাস্টে যেগুলো যে অকারেন্সটা করছে পিজি হাসপাতালে, তারা বুঝে নাই যে কয়েকদিন পর তাদেরই করতে পালাইতে হবে, বুঝছেন না? আচ্ছা, তারা এটা এটা তো আপনি যেহেতু ওখানে একসময় আহ, কর্তব্যরত ছিলেন, আপনি ব্যাপারটা বলেছেন এবং এটাই সত্য। আমরা নিউজ রিপোর্ট থেকেও জেনেছি যে এখানে আগুন দিয়েছিল মূলত ছাত্রলীগ। স্টুডেন্টরা এগুলো হুম। হুম। করার জন্য তারা আন্দোলন করেনি, তারা রাস্তায় নামেনি, তারা নেমেছিল যৌক্তিক হুম। দাবিতে। এই আলোচনাটা গেল। আরেকটা আলোচনা যেটা করতে চাই সেটা হচ্ছে মানে যেদিন স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেল, হ্যাঁ, হুম। সেদিনের আপনার পুরো দিনের অনুভূতিটা কেমন ছিল? আমি যদি প্রথমে আমার অনুভূতিটা বলি, আমি একেবারে ভোরবেলা সেদিন ঘুম থেকে উঠেছি, একেবারে ভোর, কাইন্ড অফ তখনও রাত বলতে পারেন। তা আমি উঠেই কিন্তু আমার জানালা দিয়ে একেবারে মেন রোড সবকিছু দেখা যায়। তো হুম। মেন রোডে আমি দেখলাম যে প্রচুর পুলিশ, পুলিশ এবং হুম। সেনাবাহিনী প্রচুর। তাদের যে একটা গাড়ি আছে না, ওই গাড়িটার নামটা আমি ভুলে গেছি, ওই যে শিক্ষার্থীরা যে ওই গাড়িতে রং করে দিয়েছিল একটা, ওইটার নাম কি ভুলে গেছি পুলিশের। তো ওই গাড়িগুলো ছিল মানে একেবারে লাইন ধরে অনেকগুলো ছিল, এবং তারা মাইকিং করছিল যে কেউ রাস্তায় আসবেন না, কেউ রাস্তায় আসবেন না। তো যাই হোক, আমি একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আবার জানালার সামনে এসে বসলাম যে দেখি কি হয়। সকাল 7টা, 8টা, 9টা, 10টা, দেখি একটা মানুষ নাই। কাইন্ড অফ আমি তো তখন হতাশ, আমি ভাবলাম যে কিরে, আজকে যদি এই এটাকে যদি দমিয়ে দিতে পারে, আজকে যদি স্টুডেন্টরা নামতে না পারে, যেটা ছিল মানে মার্চ টু ঢাকা সবচেয়ে বড় কর্মসূচি, যদি হুম। নামতে না পারে তাহলে কিন্তু শেষ। শেষ বলতে কি এটা এত ভয়ঙ্কর হতো, এই যারা নেতৃত্ব দিয়েছিল এই আন্দোলনের, এদের সবাইকে শেখ হাসিনা মেরে ফেলতো, মেরে ফেলতো। আইন আইন দিয়ে মেরে ফেলতো, আইন করে মেরে ফেলতো। মানে কিভাবে বলতো যে এরা সরকার পতনের জন্য আন্দোলন করেছে, এরা রাষ্ট্রদ্রোহী, এদেরকে কি করা, মানে আইন করে এদেরকে হত্যা করতো এক কথায়। ঠিক আছে, কয়েকশো হুম। বা কয়েক হাজার শিক্ষার্থীকে মেরে ফেলতো। এগুলো ভেবে আমার মানে আমি সবকিছু অন্ধকার দেখছিলাম যে কি হলো কি হলো। যখন 10:30 বাজলো, হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম, মানে শিক্ষার্থীদের, ঠিক আছে, এই যে স্লোগান তারা দিল, এই স্লোগান দিয়ে যখন তারা আসা শুরু করলো, কাইন্ড অফ এত শিক্ষার্থী মানে কিভাবে সম্ভব, আমি তো অবাক হয়ে গেলাম। তারা যখন আসা শুরু করলো তখন পুলিশ কি করলো, কয়েকটা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল এগুলো মারলো, কিন্তু ওগুলো কিচ্ছু হলো না, তাদের সংখ্যা এত বেশি ছিল। সাথে সাথে পুলিশ, সেনাবাহিনী সবাই কি করেছে, পুরো এলাকা ছেড়ে চলে গেছে। কোথায় চলে গেছে আল্লাহ ভালো জানে। পুরো এলাকাটা মানে শিক্ষার্থী ভরপুর হয়ে গেছে। তখন আমার যে হুম। কেমন যে একটা মানে আনন্দ লেগেছে, আমি পুরোটা ভিডিও করছিলাম, একবার ছাদে উঠছিলাম, ছাদ থেকে করছি, জানালা দিয়ে করছি। তারপর হচ্ছে শিক্ষার্থীরা সবাইকে ডাকছে যে আসেন আসেন, জানালাতে সবাইকে ডাকছে। তো মানে এত খুশি লাগছিল তখন, চোখে মানে আনন্দের অশ্রু। তারপরে দেখা গেল কি একটু পরে ইন্টারনেট বন্ধ করে দিল। ঠিক আছে, হুম। ইন্টারনেট, আপনি আমাকে ফোন করলেন যে ইন্টারনেট কাজ করে কিনা দেখেন। তো আমি দেখলাম যে না, ইন্টারনেট কাজ করে না, আপনাকে বললাম। তো
এরপরে চলছে আন্দোলন, চলছে চলছে, কিছুক্ষণ পরে আবার ইন্টারনেট সচল হয়ে গেল। যখন ইন্টারনেট সচল হলো আমি আপনাকে ফোন করেছি যে আমার এখানে তো ইন্টারনেট চলছে, আপনি দেখেন আপনার ওখানে কি অবস্থা। ওই ইন্টারনেট সচল হওয়ার পরে তখন আমার ধারণা হয়ে গেছে যে না, হাসিনা শেষ। কারণ হচ্ছে হুম। ইন্টারনেট সচল কেন হচ্ছে যদি হাসিনা নাই শেষ হবে? কারণ আমি তখন বুঝছিলাম যে এখন আর হাসিনার কমান্ড কাজ করবে না, পলকের কমান্ড আর কাজ করবে না, ইন্টারনেট সচল, এখন সবকিছু সেনাবাহিনী কন্ট্রোলে নিয়ে নিয়েছে। ঠিক আছে, হুম। তো এই ছিল আমার ওভারঅল একটা মানে ফিলিংস বা অনুভূতি। এতটুকু আমি এরপরে কিছুক্ষণ পরে তো যখন শুনলাম যে সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তখন তো বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, শেষ হাসিনা। তো আপনার ওই দিনের আহ, অবস্থাটা কি ছিল, মানে ওভারঅল আমি যে সামারিটা করলাম এরকম? ওই দিনে আমার অনুভূতিটা খুব একটা ভালো ছিল না শুরুর দিকে, কারণ হচ্ছে যে আমি তো এর আগের দিন ছাত্রলীগের কাছে মনে করেন যে প্রহারের শিকার হয়ে তারপর আমি মনে করেন যে আমি ভাবছিলাম যে আমি হয়তো অনেক বেশি আহত হয়ে গেছি, কারণ আমি তো এগুলার তো অভ্যস্ত না, মানে গণপিটানি খায় বা এরকম একটা মিছিলে যায় মাইর খাওয়া, এগুলোতে তো অভ্যস্ত না। কিন্তু বাসায় যেয়ে দেখলাম যে আসলে তেমন ভাবে ইনজুর্ড হই নাই। কিন্তু তখন আমার সবাই জেনে গেছে যে আমি আসলে আন্দোলনে গেছিলাম। তখন যেহেতু একবার মরার হাত থেকে বেঁচে আসছি, তো তখন আর মনে করেন বাসার দরজা টরজা সব লক দিয়ে রাখছিল যে আর যেতে দিবে না, বুঝছেন না, কারণ হইতেছে যে একবার তো মরার মুখ থেকে বেঁচে আসছি। তো আমারও একটা আফসোস ছিল এবং আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখছিলাম যে আমি ছাত্রদের কাছে খুবই দুঃখিত যে আমি আরো বেশিক্ষণ থাকতে পারলাম না, চলে আসছি। কিন্তু তখন সব রাস্তা ব্লক ছিল, চলে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। মানে আমি খুবই একটা দুঃখজনক অবস্থায় ছিলাম এবং আমি এটা চিন্তা করছি যে আমি অবশ্যই লং মার্চ টু ঢাকাতে আমি অবশ্যই যোগদান করব। কিন্তু পরে ভাবছিলাম যে দুপুরের দিকে হয়তো করব, এরকম ভাবছিলাম। পরে আমি কাজ টাজ করতেছিলাম, পড়াশোনা করতেছিলাম, তখন আবার যে ইন্টারনেট দেখলাম যে বন্ধ হয়ে গেছে। আমার পড়াশোনা তো ইন্টারনেট বেসড, বন্ধ হয়ে গেছে। তখন বললাম, সর্বনাশ, আবার কি এরকম 7 দিন বন্ধ রাখবে নাকি? তাহলে তো শেষ। তখন আমি আপনাকে ফোন দিয়ে বললাম যে আপনার ওখানে চলে কিনা, মানে আপনি বললেন যে আপনারও চলে না। তখন তো মনে করেন যে হতাশা, যে কি হইলো, এখন তো শেষ। তারপর কিছুক্ষণ পর দেখি যে অটোমেটিক আবার ইন্টারনেট চালু হয়ে গেছে এবং আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলছে শেখ হাসিনা নাকি পতন পতন করছে এবং সবাই নাকি গণভবন লুট করতে যেতেছে। পরে আমি খবরে দেখলাম যে হ্যাঁ আসলে শেখ হাসিনা পালাইছে এবং হইতেছে যে সবাই মানে মানে জানলার বাইরে থেকে মানে কি বলবো, যে আনন্দ মিছিল এগুলো শব্দ আসতেছে। পরে আমিও আনন্দ মিছিলে যোগদান করলাম এবং আমি হেঁটে হেঁটে গাড়িতে চড়ে বিভিন্ন ভাবে মানে আমি সংসদ ভবন গণভবন পর্যন্ত যাই, পরে আবার বাসায় ব্যাক করলাম। গণভবনের ভিতরে ঢুকি নাই, সংসদ ভবনের ভিতরে ঢুকছি, কিন্তু কোনো কিছু নেই ওইখান থেকে যেটা মানুষ করতেছিল। এবং আমি একটা জিনিস দেখলাম যে একটা জিনিস দেখে আমার সত্যি ভালো লাগলো। আমি যে সারাদিন রাস্তায় ছিলাম সেদিন আনন্দ মিছিলের দিন, সেদিন আমি কেউ আমার পকেট মারে নাই, কেউ আমাকে কোনো মানে নিরাপত্তাহীনতায় কেউ কিছু, মানে আমার নিরাপত্তা একেবারে ঠিকঠাক ছিল। মানে আমি সেই দিন যতটুকু সেফ ফিল করছি, নিরাপদ অনুভব করছি, অতটুকু নিরাপত্তা আমি আগে কখনো করিনি, বুঝছেন না। কারণ আর আমি আরেকটা জিনিস দেখলাম যে এখানে যে র্যাব অফিস আছে, বুঝছেন, র্যাব অফিসে কয়েকজন ভাঙচুর করতে গেছিল, বুঝছেন। তারপর একজন ভাঙচুর করতে গেলে 10 জন থামাই দিতেছে। তারপর এয়ারপোর্ট একটা গাড়ি ঢুকতে নিছিল, তখন ওইখানে ওই গাড়িও এক দুইজন ভাঙচুর করতে নিছে, কিন্তু 1-2 জন ভাঙচুর করতে নিলে 10 জনে আবার থামাইতেছে। তখন এটা দেখে আমি একটা মানে একটু আশা পেলাম যে আসলে বাংলাদেশে একটা নতুন ডিরেকশন আগাইতেছে। সবাই যে বলে বাঙালি চোর, এসে এগুলো আসলে সত্য না। তারপরে যে সংসদ ভবন থেকে যে লুট করার চেষ্টা করতেছিল, ওখানে যারা কয়েকজন ছাত্র ওখানে পাহারা দিতেছিল যাতে মানুষ জিনিস নিয়ে বাইরে না হয়ে যেতে পারে এবং সবকিছু কালেকশন করতেছিল, এবং যারা যারা জিনিসপত্র নিচ্ছে তারা পরে আবার ফেরত দিয়ে আসতেছিল। এটা দেখে আমি আরো বেশি খুশি হলাম, বাংলাদেশে হয়তো নতুন একটা কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু আনফরচুনেটলি যে কিছু মানুষ আছে যে একটু অতি উৎসাহে যে বিভিন্ন আমাদের আশেপাশে পুলিশ স্টেশনে রাতের দিকে আপনার অ্যাটাক করছিল এবং কিছু আসামি ওইখান থেকে অস্ত্র নিয়ে বের হয়ে তারপর আগামী 2-3 দিন আমাদের এই আশেপাশে এলাকায়, বুঝছেন, ওই যে একটু ডাকাতি চালানোর চেষ্টা করছিল, অপচেষ্টা করছিল, যদিও তাদেরকে ধরা হয়ে গেছে অলরেডি ম্যাক্সিমাম। কিন্তু সেটা একটা খারাপ দিক ছিল যে পুলিশ স্টেশনে আগুন লাগানোর কারণে আপনার যে কয়েকজন আসামি বাইর হয়ে আসছিল। তো সেটা খালি একটা নেগেটিভ সাইড ছিল, এছাড়া আমার অনুভূতি ভালোই ছিল, আপনার মতোই। মনে করেন এটা এখনো আমার বিশ্বাস হইতেছে না যে এই 15 বছরের স্বৈরাচার নিমিষে নামে গেল, এটা আরো খারাপ হতে পারতো।
এক্স্যাক্টলি। তো আর একটা কথা হচ্ছে, আমি যখন হাসিনার হেলিকপ্টারটা দেখলাম যে সে চলে গিয়েছে, তখন তো হুম। আনন্দের বাঁধ আর মানে থাকছে না, ভেঙে যাচ্ছে। তো এর মধ্যে 1 ঘন্টার মতো মানে আনন্দ লাগছিল, কিন্তু দুপুরের পরে আবার মন মেজাজ খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার কারণ হচ্ছে এই যে আপনি যেটা বললেন, থানাতে হামলা। আমার এখানে পাশে একটা থানা আছে, এখানে শুরু করলো হামলা। তো এই হুম। হামলার পরে এবার থানা থেকে ওদেরকে ফায়ার করছে। তো দেখতে পাচ্ছি আমার চোখের সামনে একটা একটা করে পড়ে যাচ্ছে, মানে মারা যাচ্ছে আর কি। তো এটা আমার চোখের সামনে প্রায় 7 থেকে 8 জন মারা গেল। আর এরপর সারা রাত এই থানায় হামলা হয়েছে। তো রাতের প্রায় মনে হয় 11টা 12টার দিকে থানাতে আগুন লাগিয়ে দিল। এগুলো দেখে পুরো মনটা খারাপ হয়ে গিয়েছে। তো এটা আসলে উচিত হয়নি। এটা আমার মনে হুম। হয় এটা এটা এক কথায় উচিত হয়নি, সেটা ঠিক আছে, বাট এই ধরনের বিপ্লব যখন ঘটে, সেটা যত সভ্য দেশ হোক না কেন, সব জায়গায় কিন্তু এটা হয়। যেমন এখন কিন্তু ব্রিটেনে, ঠিক আছে, ব্রিটেনের মতো সভ্য দেশ তো আর হয় না। ব্রিটেন তো অনেক শান্ত শান্ত একটা সভ্য দেশ। ব্রিটেনেও কিন্তু এখন রায়ট হচ্ছে। তো ওই রায়টে কিন্তু ব্রিটেনেও কিন্তু যারা রায়ট করছে, যে তারা হচ্ছে উগ্র খ্রিস্টান যারা আছে তারা আর কি। তো তারা কিন্তু পুলিশের উপর হামলা করছে, বুঝছেন? পুলিশ, ব্রিটেনের পুলিশের মতো শান্ত পুলিশ আর হতে পারে না। ওরা কোনো গান কোনো কিছু ক্যারি করে না, একেবারে একেবারে খালি পুলিশ, খালি হাতে থাকে ওখানে। এই খালি হুম। পুলিশ তারা যেটা করে ওখানে, লাইক ওদেরকে থামানোর চেষ্টা করে কোনো যে কোনো অপরাধকে আর কি। সেই নিরস্ত্র পুলিশের উপর হামলা করছে কারা? এই রায়টকারীরা। তো যেটা বলছিলাম, হুম। এটা কিন্তু সব জায়গায় হয়। আর পৃথিবীতে অতীতে যত এই ধরনের অভ্যুত্থান হয়েছে, তখনই এরকম আহ, লুটপাট ভাঙচুর, তারপর হচ্ছে আম, হামলা, এগুলো হয়েছে। এটা হয় এবং এটাকে আপনি ধরে রাখতে পারবেন না। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে যদি কিছু পরিকল্পনা করা হতো, তাহলে এটা আরো অনেক কম হতো। পরিকল্পনার অভাব ছিল। যেমন সেটা হচ্ছে, আমি দেখেছি কোনো সেনাবাহিনী ছিল না। সেনাবাহিনী কোথায় গিয়েছে আল্লাহ জানে। সেনাবাহিনীগুলো সবাই পুরো সবকিছুকে খালি রেখে দিয়ে চলে গেছে। কিন্তু সব জায়গায় যদি কয়েক প্লাটুন করে সেনাবাহিনী থাকতো, তাহলে থানাগুলো অন্তত এইভাবে আক্রমণের শিকার হতো না। এখন ফাইসাল ভাই আপনি ঠিক বলছেন, এবং কিন্তু ঝামেলাটা হইতেছে যে হুম, পুলিশের উপর কিন্তু দেখেন অনেকে হইতেছে যে এতদিন আওয়ামী লীগ করতো, কিন্তু এই রিসেন্টলি আন্দোলনের সময় তাদের মাথায় বুদ্ধি হয়েছে যে আওয়ামী লীগ আসলে খারাপ। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই যে 1 দিন 2 দিন আগে খারাপ হয় নাই, পুলিশ কিন্তু 1 দিন 2 দিন আগে খারাপ হয় নাই, তারা 15 বছর ধরে নিপীড়ন চালাইতেছে। এবং এই আওয়ামী লীগের আগের থেকে পুলিশকে আমরা ঘুষখোর, অত্যাচারী, নির্যাতক এগুলো হিসাবেই চিনতাম। মনে করেন আমরা ছিনতাইকারী দেখলে হুম, ভয় পাইতাম না, কিন্তু পুলিশকে দেখলে আমরা অবশ্যই ভয় পাই। কিন্তু আপনার হয়তো মনে আছে, আমি আর আপনার রিক্সা করে যে একদিন যাইতেছিলাম রাতে, তখন পুলিশ আমাদেরকে ধরছিল, আমি ম্যানেজ করছিলাম, কিন্তু সে হইতেছে যে আমার ফোন বাইর করে আমার ফোন চেক করছে, বুঝছেন হুম, না? এখন একজন পুলিশ কিন্তু একজন নাগরিকের ফোন চেক করতে পারে না, এটা খুবই একটা প্রাইভেসি লঙ্ঘন। এবং রাইট, রাস্তায় আপনাকে পুলিশ থামাইলে আপনার পকেট থেকে 1-2 হাজার টাকা না নিয়ে আপনাকে ছাড়বে না। এবং পুলিশ যেভাবে অমানবিক ভাবে মানুষদেরকে পিটায়, মারধর করে, একটা লোক যত বড় আসামি হয়ে থাকুক, তাকে এরকম অমানবিক ভাবে পিটানো যায় না। তো মনে করেন আমরা সেই দিন যে হ্যারাসমেন্টটা ফেস করছি, এটা কিন্তু কিছুই না, রাইট। বুঝছেন না? এখন মনে করেন যে ছাত্রলীগের প্রহারের শিকার হইলাম, সেটাও কিন্তু কিছুই না। এর চেয়ে অনেক হাজার হাজার গুণ বেশি নির্যাতন চালাচ্ছে ছাত্রলীগ। কেউ তো, আমি তো পালাইতে পারছি, অনেকে পালাইতেও পারে নাই, মায়ের খেয়ে মারা গেছে, অথবা গুরুতর ভাবে আহত হয়েছে। এখন মানুষের একটা যে ক্ষোভ জন্মাইছে, হ্যাঁ, এখন যারা অত্যন্ত সুশীল, খালি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গেছে, রাস্তায় 1 সেকেন্ডের জন্য নামে নাই, বুঝছেন না? 1 সেকেন্ডের জন্য তারা রাস্তায় নামে নাই, তারা অত্যন্ত সুশীলতা পালন করছে, খালি স্ট্যাটাস দিয়ে গেছে। তারা বললো যে হ্যাঁ, এখানে লুটপাট কেন হচ্ছে, ভাঙচুর কেন হচ্ছে। কিন্তু ভাই, এখন যারা রাস্তায় নামছে, যাদের ভাই বোন হারাইছে, এখন মনে করেন যারা পুলিশের উপর অলরেডি ক্ষোভ, তাদের মানে এটা আমি জাস্টিফাই করতেছি না, এটা অবশ্যই খারাপ কাজ। কিন্তু এখন মনে করেন যে কোনো ডিকটেটর, যে কোনো দেশে খেয়াল করে দেখেন, যে কোনো ডিকটেটর পতন ঘটলে এমনই হয়েছে, মানুষ লুটপাট করছে, ভাঙচুর করছে, কারণ ওই ওই সময় একটা পাওয়ার ভ্যাকিউম থাকে, বুঝছেন না? তখন পাওয়ার ভ্যাকিউম থাকার কারণে তখন যে এমনি বিশৃঙ্খলতা এরকম ছড়ায় যায়, বুঝছেন না? এখন
এই জন্য এইসব হয়েছে, বুঝছেন। তারপর কিন্তু একটা আশা, কিন্তু আমরা সবাই চিন্তা করছিলাম যে শেখ হাসিনা যদি সামহাও পতন ঘটে, হ্যাঁ, তখন কিন্তু মনে করেন যে প্রথম দিনই 1 লাখের মতো মানুষকে খুন করে ফেলা হবে, এরকম আমরা ভাবতাম আগে, রাইট। তার মানুষ খুন হয়েছে, কিন্তু আমরা যে স্কেলে ভাবছিলাম ওইটার ধারের কাছেও না। এবং যতটুকু হয়েছে তো ওইটাও আমরা কন্ডেম করি। এমনি মনে করেন যে একটা লোক যতই ক্রিমিনাল হোক, তাকে এমনি আইন নিজের হাতে তুলে তাকে খুন করা যায় না, কিন্তু যতটুকু আমরা ভাবছিলাম অতটুকু হয় না। এবং পরের দিন থেকে কিন্তু আমরা একটা শৃঙ্খলা ফেরত, আইন শৃঙ্খলা ফেরত আনার একটা প্রচেষ্টা চালাইছে ছাত্র এবং আর্মিরা মিলে, বুঝছেন না। তো আমার কাছে এটা দুঃখজনক লাগছে যে আপনার পুলিশ স্টেশন আগুন ধরাই দিছে, এই করছে সেই করছে, বাট একটা সরকার ডিক্টেটর পতন ঘটলে এইগুলাই হয় ভাই, এর বাইরে আসলে কিছু সম্ভব না। এগুলা আপনি মনে করেন যে আপনি এটা একটা ঠিক বলেছেন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও সবাই একই কথা বললো যে আমাদের এতজনকে মেরে ফেললো এই পুলিশ, তো আমরা কি ওদেরকে আদর করব নাকি? আর আরো একটা ব্যাপার হচ্ছে ছাত্রলীগ যারা সেদিন প্রথম দিকে সকালবেলা হামলা টামলা করেছে, ওরা থানায় গিয়ে আশ্রয় নিয়েছে। তখন অনেক শিক্ষার্থী ওদেরকে ধরার জন্য থানায় গিয়েছে, তখন থানা থেকে পুলিশ গুলি করেছে। গুলি করার পর তো এটা আবার আরো দাবানলের মতো সবাই থানাতে হামলা করা শুরু করলো। আরেকটা বিষয় আপনি যেটা বললেন, গণভবনের যে লুটপাট, তো গণভবনের লুটপাটকে অনেকে মানে বুঝাচ্ছে যে এটা হচ্ছে মানে বাঙালি যে কতটা আম, স্বার্থপর বা কতটা খারাপ, কতটা চোর, এটা বোঝায়। কিন্তু আমি বলবো আসলে না, যারা গণভবন থেকে জিনিসপত্র নিয়ে গেছে, আপনি সবার দিকে একটু তাকান, সবাই কিন্তু হাসি মুখে আনন্দের সহিত ক্যামেরাতে এসে তারা এটাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, লাইক এটা একটা স্মৃতি, লাইক এটা একটা তারা ফান হিসেবে নিয়ে গেছে, আমি যেটা মনে হয়। কারণ যদি চুরি করে নিয়ে যেত, হ্যাঁ, তাহলে সবার কাছে একটা অপরাধ বোধ থাকতো, তারা এটা লুকানোর চেষ্টা করতো। কিন্তু সবাই দেখাচ্ছে যে আমি এটা নিয়ে যাচ্ছি, আমি এটা পেয়েছি। আপনাকে আমি একটা জিনিস বলি যে ওখানে যেদিন লুটপাট করতেছিল সেদিন আমি দেখছি যে গণভবন থেকে মানুষ ওই যে গাছের পাতা, ফুলের টপ, এগুলো নিয়ে কি করবে, এগুলো নিয়ে কেউ বাসায় লাগাবে? এগুলো তো মনে করেন যে লুটপাট চুরি করার জন্য নেয় নাই কি, এটা হইতেছে যে আপনার একটা মনে করেন যে শেখ হাসিনা তো নির্যাতন করে পালাইছে, ওকে তো হাতের কাছে পায় নাই, ওর বাসা লুটপাট করে নিয়ে গেছে, এটা হলো কথা, বুঝছেন না। কিন্তু ওই খুশি খেলায় তারা এটা চিন্তা করে নাই যে এগুলো আবার পুনরায় নির্মাণ করতে জনগণের ট্যাক্সের টাকাই লাগবে। কিন্তু যখন এই বোধ শক্তিটা তাদের মাথায় আসছে, তখন ঠিকই আমি নিজে দেখছি যে ছাত্ররা গার্ড দিয়ে বসে না নেওয়া যাবে না। বিশেষ করে সংসদ ভবনে তো একেবারে স্ট্রিক্টলি তারা গার্ড করছে যাতে কেউ জিনিস নিয়ে বাইরে না হইতে পারে। ওখানে আপনার সংসদ ভবনে আপনি ঢুকতে পারবেন, ছবি তুলতে পারবেন, কিন্তু কোনো কিছু নিয়ে বাইরে হইতে পারবে না। এবং তারপরের দিন আবার গণভবনে স্ট্রিক্টলি গার্ড করছে, এবং অনেকে হইতেছে গণভবন থেকে লুট করে নিয়ে যাওয়া জিনিস আপনার ফেরত দিয়ে আসছে, বুঝছেন না। এখন অনেকে আবার যে আমাদের ভাঙ্গু নাস্তিক গুলো আছে না, বদমাইশের গোষ্ঠী, এটা হইতেছে যে অনেকে বলতেছে যে এটা গনিমতের মাল নিয়ে যাচ্ছে, মনে করেন যে সবকিছুতে একটা ইসলাম বিদ্বেষ ঢুকাইতে হবে, বুঝছেন না। কিন্তু ওইখানে তুই একজন হিন্দু লোকও ছিল, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে পৃথিবীতে এরকম কি আপনার জীবনও দেখছেন একজন ডিক্টেটরের পতন করছে এবং মানুষ তার সুযোগ পেলে তার বাসাবাড়ি লুটপাট করে নাই, তার বাসাবাড়ি ভাঙচুর করে না, এরকম কোনো দেখছেন ইতিহাসে? এরকম এটা সম্ভব যে একজন ডিক্টেটরের পতন করবে, মানুষ লুটপাট করবে না? এখানে আপনি যে একটা ইসলাম বিদ্বেষ ঢুকানোর চেষ্টা করতেছেন গনিমতের মাল বইলা, বুঝছেন, এটা তো গনিমতের মাল হলে মানুষ পরে আবার জিনিস ফেরত দিয়ে আসতেছিল কেন? ওখানে দুই একজন হিন্দু লোক ছিল কেন? তারপরে খ্রিস্টান লোক ছিল, একজন খ্রিস্টানরাও পাইছিলাম, একজন চাকমা লোকরাও পাইছিলাম। মানে ওদের সাথে আমার কথা হয়েছে, তখন কথার প্রসঙ্গে জানতে পারলাম। তো এখানে তারা হইতেছে যে মানে জায়গায় জায়গায় ইসলাম বিদ্বেষ ঢুকাইতে হবে। তারা বলে মূর্তি ভাঙচুর করলো কেন? আরে ভাই, মূর্তি তো ভাঙচুর করবেই, ভাস্কর্য ভাঙচুর করবে। এটা হইতেছে যে ডিক্টেটরের পতন ঘটলে তার সাথে অ্যাসোসিয়েটেড যত মূর্তি টুর্তি আছে মানুষ ভাঙিয়ে দেয়। এটা হইতেছে যে আপনি এটা ভালো মনে করেন বা খারাপ মনে করেন, এটা হচ্ছে হিউম্যান নেচার। তারপর এটা হইতেছে কথা, বুঝছেন। তাই এখানে মনে করেন যে অবশ্যই এটা দুঃখজনক, এটা অ্যালাউ করা উচিত না, পাবলিকলি এগুলো প্রমোট করা উচিত না। কিন্তু মনে করেন এটাকে একেবারে ফুলায় ফাপায়, বুঝছেন, একদম মনে করেন ইসলাম বিদ্বেষ ঢুকায়া মনে করেন যে অন্য কিছু বানায় দেওয়ার কোনো মানে হয় না, বুঝছেন না। যে এখন যে বানাইতেছে যে হিন্দুদেরকে নাকি জেনোসাইড করা হইতেছে, বুঝছেন না, এখন এটাকে এখন ফুলানোর ফিলোসোফার ভাই, আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে সারা দেশে মাত্র 2 জন হিন্দু মারা গেছে, মাত্র 2 জন, অথচ মুসলিম মারা গেছে কি পরিমাণ চিন্তা করতে পারেন?
তারপরে হচ্ছে যে আর পুলিশ মনে করেন মারা গেছে, পুলিশের মধ্যে 2 জন পুলিশ মারা গেছে, অথচ মুসলিম পুলিশ মারা গেছে প্রায় 40 জনের উপরে। তো এই যে কলকাতার যে টিভি চ্যানেলগুলো, এগুলো যে আগে পুরাতন বিভিন্ন ভিডিও ক্লিপকে তারা দেখিয়ে বলছে যে হিন্দু নির্যাতন, তো এর যে ছোট মন মানসিকতা আর কি হতে পারে, হীন মন মানসিকতা, মানে ভেরি ইল মাইন্ডেড। আচ্ছা, সেটা তো ঠিক আছে। এখন হইতেছে যে মনে করেন যে আহ, হিন্দু বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, এটা আমি যে 2জন হিন্দু মরছে আমি ওটা খুবই দুঃখজনক। যাদের যাদের বাসা পুড়াইছে সেটাও দুঃখজনক। কিন্তু এখন মনে করেন যে এখন আপনি এতদিন ছিলেন আওয়ামী লীগ, হ্যাঁ, এখন আপনার বাসা পুরানোর পর আপনি হয়ে গেলেন হিন্দু, বুঝছেন? এখন মনে করেন যে আপনার বাসার পাশে একটা যে জাদুঘরে, হ্যাঁ, আগুন লাগাইছে, ওই আগুন আপনার বাসার মধ্যে এসে পড়ছে। এখন এটা আপনি হিন্দুদের উপর আক্রমণ বানাই দিচ্ছেন। ওই যে রাহুল নামের একজন গায়ক আছে, বুঝছেন? ওই যে পুরা নামটা আমার মনে পড়তেছে না। সে প্রথমে দাবি করছিল যে হিন্দুদের, রাহুল আনন্দ, হ্যাঁ, হিন্দুদের বাসায় নাকি আগুন লাগাছে এই সেই। পরে এখন ঢাকা ট্রিবিউনের নিউজ আসলো যে তার বাসার পাশে একটা জাদুঘর ছিল, ওইখানে আপনার আগুন লাগাইছে, ওইটা তার বাসায় এসে লাগছে, বুঝছেন না? এখন এটাকে এখন আপনি যদি এই যে সাম্প্রদায়িক হামলা বানায় দেন, তাহলে তো একটা দুঃখজনক বিষয়। এখন তারা হইতেছে যে একটা হিন্দু নেতা ছিল, বুঝছেন, একটা হিন্দু নেতা ছিল, সে হচ্ছে আওয়ামী লীগ করতো, সে প্রকাশ্যে শিক্ষার্থীদেরকে হামলা করেছিল এবং শিক্ষার্থীদেরকে বলেছিল ওদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিবে, এদেরকে ইত্যাদি বলেছে। তো যে ব্যক্তি শিক্ষার্থীদেরকে এত খারাপ খারাপ কথা বলেছে, রাজাকার বলেছে, হামলা করেছে, প্রকাশ্যে ভিডিও আছে, তাকে তো মনে করেন যে তার পতনের পরে তার উপর আক্রমণ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো এটাকে যদি এখন মাইনরিটি হামলা বলে চালিয়ে দেয়, তো এটা কি হবে বলেন? এছাড়াও আপনি দেখেন এই যে আমরা যারা সংখ্যা ঘনিষ্ঠ তারা কি খুব ভালো ছিল এতদিন? আমরা যে মনে করেন দাড়ি একটু বড় হইলে সাথে সাথে আমাদের বাসায় সবাই বলতে এই দাড়ি শেভ কর তাড়াতাড়ি, রাস্তায় ধরলে সমস্যা আছে, আমরা দাড়ি রাখার সাহস পাইতাম না। আবার যে একজন নেতা মৃণাল কান্তি, হ্যাঁ, সে হচ্ছে যে নামাজ পড়া অবস্থায় মুসলিমদেরকে হেনস্থা করছে। তারপর হচ্ছে বাইতুল মুকাররমে যে পুলিশ হামলা করছে। মানে এগুলো তো মানে তারা বলছে সংখ্যালঘু, এখানে সংখ্যাগরিষ্ঠরাই তো ভালো নাই। আচ্ছা, তো ফিলোসোফার ভাই, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা প্রোপাগান্ডা, মানে মাইনরিটিসদের উপর হামলা, হিন্দুদের উপর হামলা, এই ব্যাপারগুলো আসলে ম্যাক্সিমাম হচ্ছে ফেব্রিকেটেড, ফলস, মিথ্যা বানোয়াট। অনেক হচ্ছে পূর্বের বিভিন্ন ক্লিপকে এনে দেখাচ্ছে যে হামলা হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে বিভিন্ন মুভি থেকে এনে, তারপর অনেক জায়গায় অন্য জায়গার ফুটেজকে অন্য জায়গার নামে চালিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আপনি যেটা বললেন যে কিছু জায়গায় হামলা হয়েছে, হ্যাঁ, কিছু জায়গায় হামলা যেটা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক। কারণ অনেক হিন্দু নেতা আছে যারা আওয়ামী লীগ করে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে, এই যে যারা শিক্ষার্থী তাদেরকে গালিগালাজ করেছে, তাদেরকে ইত্যাদি হুমকি দিয়েছে এবং কি তাদের উপর হামলা করেছে। তো ওরা কি ওদেরকে ছেড়ে দিবে নাকি ভাই? আমাকে যদি আপনি মারেন, আমি কি আপনাকে ছেড়ে দিব নাকি? তো এই ব্যাপারটা মূলত ঘটেছে, কিন্তু সেটাকে হিন্দুদের উপর আক্রমণ বলে হাইলাইট করার চেষ্টা করছে মূলত এই পতিত সরকার, শেখ হাসিনা সরকার। তারা মূলত হিন্দুদেরকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে যাতে তারা আবার বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে, এই সেই ইত্যাদি। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্ডিয়াতে যেহেতু উগ্রবাদী হিন্দুত্ববাদী সরকার মোদি, আর ইন্ডিয়াকে এই ক্ষেত্রে খেপিয়ে দেওয়া যাবে, এটাকে একটা মানে কার্ড হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ, বুঝছেন? জামাত শিবির যেমন কোরআন এবং হাদিসকে কার্ড হিসেবে ব্যবহার করে, ঠিক আওয়ামী লীগ কিন্তু যুগে যুগে হিন্দুকে একটা কার্ড হিসেবে ব্যবহার করে। তো আমি দুটোকেই ঘৃণা করি, জামাত শিবিরের কোরআন হাদিসের কার্ডকেও আমি ঘৃণা করি, আওয়ামী লীগের হিন্দু কার্ডকেও আমি ঘৃণা করি। যুগে যুগে হিন্দুদেরকে আক্রমণ করেছে বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগ, কারণ এরা আক্রমণ করে সেটাকে বিএনপির ঘাড়ে ওই দায়টা দেওয়ার চেষ্টা করেছে সব সময়, এবং তারা সফলও হয়েছে। আওয়ামী লীগ যুগে যুগে হিন্দুদেরকে বেশি আক্রমণ করলো, অত্যাচার করলো, তাদের জায়গা জমি দখল করলো, কিন্তু হিন্দুদের একটা মানে পারসেপশন হচ্ছে আওয়ামী লীগ হিন্দুদেরকে সেভ করে। সো দিস ইজ ভেরি স্যাড রিয়েলিটি, বাট ইট ইজ দ্য ট্রু রিয়েলিটি। সো আচ্ছা ফাইসল ভাই, আপনি একটা কাজ করেন, আপনাকে আমি যে কয়েকটা ভিডিও দিছি, হ্যাঁ, এগুলো আমরা একটু অডিয়েন্সকে দেখাই, যেহেতু একটা
মানে এই অ্যাঙ্গেল থেকে এসব ফুটেজ তো কেউ দেখেনি। সো আমি মনে করি যে এটা অডিয়েন্সের জন্য ইন্টারেস্টিং হইতে পারে। দেখেন, এটা হইতেছে আপনার আন্দোলন শুরু হওয়ার আগের ভিডিও, বুঝছেন? হুম এটা হইতেছে যে আপনার আন্দোলন শুরু করার আগে, হ্যাঁ, যেখানে মানে আমি ভিডিওটা করছিলাম, ওখানে আপনি দেখতে পাইতেছেন যে ওইখানে আমি আপনাদেরকে যে বিভিন্ন টিভি চ্যানেলের গাড়ি, তারপরে এইসব দেখা যাইতেছে। তারপর হইতেছে যে আপনার ওখানে বিভিন্ন চায়ের দোকানের মধ্যে কয়েকজন বসেছিল, বুঝছেন? এখানে প্রথম কয়েক সেকেন্ড দেখাইলে হবে, বুঝছেন? ওই চায়ের দোকানে যেসব লোকজন বসেছিল ওগুলো ম্যাক্সিমাম ছাত্রলীগ ছিল, বুঝছেন? তখন চিনতে পারিনি। এটা হইতেছে কথা। আর হইতেছে যে আপনি এখানে বাকি ছবিগুলো দেখেন, ওখানে যে পিজির ভিতরের কিছু ফুটেজ আমাকে আমার কলিগরা পাঠাইছিল ওখানে। তো আপনারা বুঝবেন যে পিজির ভিতরে কি ঘটছে, এটা জানার আমার যথেষ্ট উপায় আছে এবং যথেষ্ট নির্ভরযোগ্য সোর্স থেকে আপনাদেরকে বলছি যে আপনার হচ্ছে যে এটা ছাত্রলীগে আপনার বাসের মধ্যে আগুন লাগেছে, এটা ছাত্রদের কাজ না, বুঝছেন না? তো এটাই হইতেছে কথা, বুঝছেন? ইয়েস, এটা কি আর হচ্ছে হিন্দুদের উপর হামলার যে দাবিটা, মানে ফলস মিথ্যা দাবিটা, এটা নিয়ে আপনি কোনো আলোচনা করবেন, কথা বলবেন? এইটা নিয়ে আপনাকে জি এটা নিয়ে তো আমরা আলোচনা করলামই যে বিভিন্ন আমরা ইনফরমেশন পাইছি, এবং যারা ওই যে শাহবাগে, বুঝছেন, মিছিলে যারা আসছিল, হ্যাঁ, তারা কিন্তু মনে করেন যে হুদাই আসছে, বুঝছেন না? এখন এরকম অনেক এভিডেন্স পাওয়া গেছে যে তারা হইতেছে যে আপনার কি বলবো যে জেনুইনলি আক্রমণের শিকার হয়নি। কারণ এরকম একজনকে জিজ্ঞাসা করেছে যে আপনার যে আক্রমণ হয়েছে, আক্রমণটা কোথায় হয়েছে, মন্দিরের অ্যাড্রেসটা বলেন। তারা মন্দিরের ঠিকানা বলতে পারেনি, বুঝছেন? তো এখন আপনার মন্দিরে হামলা হয়েছে, আপনার বাসায় হামলা হয়েছে, অথচ আপনি আপনার মন্দিরের অ্যাড্রেস জানেন না। এটা তো মেনে নেওয়া যায় না। এটা কোন ধরনের ফাইজলামি? আর একটা আমি কথা হচ্ছে, জি বলেন। আমি আপনাকে যে ভিডিও ক্লিপ পাঠিয়ে দিব, পরে এটাও শেষে দিয়ে দেন যে ওই যে শাহবাগের এখানে ইন্টারভিউ নিতেছে যে আপনাদের কোন জায়গায় হামলা হয়েছে, তারা বলতে পারে না, বুঝছেন? তো এটা আপনারা পাঠিয়ে দিব, পরে অ্যাড করে দেন, এখন হয়তো প্লে হবে না, বুঝছেন? ইয়েস, ওকে। তারপর আর হচ্ছে ভাই ওই যে ইয়াতে সীমান্তে, বুঝছেন, সীমান্তে প্রায় 1000-এর উপর মানুষ সীমান্তে গিয়ে জড়ো হয়েছে, মানে ভারতে যাওয়ার জন্য। তো ওখানে দেখা গেল যে যারা গিয়েছে সবাই হচ্ছে পুরুষ, ইয়াং যারা পুরুষ, ওরা মানে একটা পরিবারের মধ্যে মনে করেন যে যদি হিন্দু আক্রমণ হয় তাহলে তো একটা পরিবারের সবাই যাবে, তাই না? যেমন রোহিঙ্গারা এসেছে, তাদের একেবারে বয়স্ক, বৃদ্ধ, শিশু, প্রেগন্যান্ট সবাই এসেছে। এখানে দেখা গেল যে ওরকম কেউ নাই। তো এটা কি মিন করে? এটা হচ্ছে কোনো নেতার এটা মানে একটা পরিকল্পনা যে আমি এখানে এত হাজার টাকা দিব, তোমরা এতজন মানুষ একত্রিত হয়ে সীমান্তে যাবা, যাওয়ার পর এটাকে নিয়ে ভিডিও করবা। এরকম কাহিনী পর্যন্ত চলছে, বুঝছেন? মানে এটাকে একটা কার্ড হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার পায় তারা। ওরা অনেক কিছু চেষ্টা করছে। ওরা প্রথমে দেখানোর চেষ্টা করছে ছাত্ররা ভাঙচুর করতেছে, এই করতেছে, এটাতেও কাজ হয় নাই। তারপরে দেখছে যে ছাত্ররা ডাকাতি করতেছে, এটাতেও কেউ খায় নাই। এখন ওই লাস্টে হিন্দু কার্ডটা প্লে করার চেষ্টা করতেছে, বাট এটা অনেকে এখন অলরেডি বুঝে গেছে যে এটা অনেক ফেক নিউজ। তারপর আপনাদের ইন্ডিয়ান অনেকগুলো চ্যানেল আছে, দেশভাগ, ওখানে দেখাইছে যে এরকম ফেক নিউজ ছড়াইতেছে। না, ইন্ডিয়ার দুই একজন ইউটিউবার এগুলো খুব সুন্দর দু একটা ভিডিও বানিয়েছে যে হামলা হয়েছে দুই এক জায়গায়, তাও ওগুলো হচ্ছে রাজনৈতিক হামলা। আর কিন্তু কলকাতার রিপাবলিক বাংলা নামে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা কন্টিনিউয়াসলি 24 ঘন্টা শুধু বাংলাদেশের খবর চালাচ্ছে এখন, এবং সেখানে তারা ঘুরে ফিরে একই কথা বলছে বাংলাদেশ উগ্রবাদীদের দখলে চলে গেছে, হিন্দু উগ্র মুসলিমদের দখলে চলে গেছে, তারা ওই করছে সেই করছে, মানে কন্টিনিউয়াসলি তারা বলে যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, এগুলো এটাই হইতেছে সমস্যা, বুঝছেন? এখন এখানে যে তারপর যে বাঙ্গু নাস্তিক গুলো, এগুলোতে আবার মনে করেন এগুলো নিয়ে খুবই লাফালাফি করতেছে। যেমন একটা হইতেছে আপনার ওই আসাদ নূর, তারপর আর একটা সাইফুল বাতেন টিটো, এটা হইতেছে এগুলো নিয়ে আবার এই লেভেলের লাফালাফি করতেছে, বুঝছেন না? মনে করেন যে আন্দোলন চলাকালীন সময়, বুঝছেন, যে এরা হইতেছে বলতেছিল যে আন্দোলনের ভাষা এমন কেন, এই আন্দোলন সরকার নামানো যাবে না, শেখ হাসিনা রাজাকার বলে নেই,
ছাত্ররা মেট্রো রেল পুড়ায় ফেলাইলো, এগুলো অনেক ইচ্ছা মতো বলছে। এখন এখন তো একটা প্রেডিকশনও মিলে না, এখন এই হিন্দু কার্ড প্লে করা শুরু করছে, বুঝছেন। এখন আমার কথা হচ্ছে ভাই, একটু ট্যাক্টফুলি বার্তা বলতে হবে, কোন পক্ষের দালালি করতেছো সব বোঝা যায় তো, বুঝছেন না। এখন মনে করেন আপনি এমন ভাবে কথা কইতেছেন যে বুঝাই যাইতেছে আপনি কোন পক্ষের দালালি করার জন্য আসছেন, এই সেটা হইতেছে কথা, বুঝছেন না। আমি আপনার একটা কিছু আমি আপনাকে যেগুলো ভিডিও দিছি, হ্যাঁ, হুম। ওগুলো তো আপনি এখানে অ্যাড করে দিয়ে, আর সাথে হইতেছে যে আপনি কি বলবো যে আপনি হইতেছে যে হিন্দুদের উপর যে যে বিষয়গুলো, ওইটারও কিছু প্রমাণ আপনারা দিব, ঠিক আছে, ওইগুলো আপনি এই ভিডিওর শেষে দিয়ে দিন, বুঝছেন না। তাহলে মানুষ বুঝবে যে আমরা যা তা বলি না। তো আপনি রেকর্ডিংটা স্টপ করে দেন এখন, তাহলে আমার তো আর নতুন কিছু বলার নেই।